আজ আমরা ডুব দেব মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা অসাধারণ এক ছোট গল্প মমতাদির জগতে। এটা আসলে একটা শিশুর সরল চোখে দেখা এক অসম বন্ধুত্বের গভীর আর মর্মস্পর্শী কাহিনী। গল্পটা শুরুই হচ্ছে একদম শান্ত ঘরোয়া একটা ছবি দিয়ে। শীতের সকাল, মিষ্টি রোদ, সবকিছুতেই যেন একটা আরাম, একটা নিশ্চিন্ত ভাব। কিন্তু ঠিক এই শান্ত মুহূর্তেই এমন একজন আসছে যে এই চেনা জগৎটাকে একটু হলেও বদলে দেবে। আর ঠিক তখনই ওই শান্ত পরিবেশে হঠাৎ করেই যেন এসে হাজির হয় গল্পের কেন্দ্রবিন্দু, মমতা। তার এই আশাটা এতটাই আকস্মিক যে শুরু থেকেই একটা কৌতূহল, একটা রহস্য তৈরি হয়ে যায়। প্রথম দেখাতেই কথকের চোখে যে জিনিসটা ধরা পড়ে সেটা হলো একটা অদ্ভুত বৈপরীত্য। মমতার বয়স খুব বেশি হলে ২৩, কিন্তু তার চোখ দুটো ভীষণ ক্লান্ত। ছেঁড়া সেলাই করা শাড়ির আড়ালে তার চাহনিতে কিন্তু একটা অদ্ভুত দৃঢ়তা, একটা হার না মানা গর্ব। কথকের মা যখন তার পরিচয় জানতে চান, মমতা কিন্তু খুব মেপে মেপে উত্তর দেয়। ঠিক ততটুকুই বলে যতটুকু না বললে নয়। তার এই সংক্ষিপ্ত জবাবগুলোই বুঝিয়ে দেয় যে সে তার ব্যক্তিগত জীবনটাকে সবার থেকে আড়ালে রাখতেই ভালোবাসে। আমাদের ছোট্ট কথক যখন প্রথমবার ওর সাথে একটু বন্ধুত্ব করার চেষ্টা করে, মমতার উত্তরটা দেখুন, কাল দেখব। এই ছোট্ট প্রায় এড়িয়ে যাওয়া উত্তরটাই যেন একটা অদৃশ্য দেওয়াল তুলে দেয়। তো কাজ তো শুরু হলো, কিন্তু প্রথম কয়েকটা দিন মমতাকে দেখে মনে হচ্ছিল সে যেন একটা ছায়া, একদম চুপচাপ নিজের কাজটা নিখুঁতভাবে করে যাচ্ছে, কিন্তু মানুষগুলোর থেকে সচেতনভাবে একটা দূরত্ব বজায় রাখছে। কিন্তু সব সম্পর্ক তো আর একরকম থাকে না, তাই না? চলুন এবার গল্পের সেই বাঁকে যাওয়া যাক, যেখানে খুব ছোট্ট একটা ঘটনা ছেলেটি আর মমতার মধ্যেকার ওই অদৃশ্য দেওয়ালটা ভাঙতে শুরু করে। ব্যাপারটা ঘটল খুব সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে, মিষ্টি খাওয়া নিয়ে। ছেলেটা লুকিয়ে মিষ্টি খাচ্ছিল আর মমতার কাছে ধরা পড়ে যায়। কিন্তু মমতা তাকে বকা না দিয়ে খুব নরম গলায় আবদার করে, আর সেই নরম সুরের আবেদনই কাজ হয়। ছেলেটা মিষ্টি ফেলে দেয়, আর ঠিক ওই মুহূর্তেই ওদের মধ্যে একটা নতুন সম্পর্ক শুরু হয়। আর ঠিক এখানে মমতা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে। সে বলে, আমায় বামন্দি বলো না খোকা, শুধু দিদি বলো। ভাবুন একবার, এই ছোট্ট একটা অনুরোধের মধ্যে দিয়ে সে শুধু একজন রাঁধুনির পরিচয় থেকে বেরিয়ে এসে একজন বড় বোন, একজন আপনজনের সম্মান চাইছে। আর যখন ছেলেটির মা ওকে বকার বদলে সম্মান দেখালেন, তখন যা ঘটল তা অভাবনীয়। মমতার চোখ দিয়ে গড়িয়ে পড়ল ২ ফোঁটা জল। এটা কিন্তু লজ্জার কান্না ছিল না, ছিল অপ্রত্যাশিত সম্মানের ভারে আবেগের বহির্প্রকাশ। ওই সম্মানটাই তার ভেতরের সব বাধা ভেঙে দিয়েছিল। এই ঘটনার পর থেকেই গল্পের সুরটা কেমন যেন পাল্টে যেতে শুরু করে। একটা সন্দেহের বীজ বোনা হয়। কথকের শিশুমনও টের পায় মমতার জীবনে এমন কিছু একটা ঘটছে যা সে সবার থেকে আড়াল করতে চাইছে। একদিন ছেলেটা হঠাৎ খেয়াল করে মমতার গালে স্পষ্ট ৩টে আঙুলের দাগ, ঠিক যেন তার স্কুলের বন্ধুকে মাস্টারমশাই চড় মারার পর যেমন দাগ হয়েছিল সেরকম। এই শারীরিক চিহ্নটা প্রথমবার মমতার গোপন কষ্টের একটা বাস্তব প্রমাণ সামনে নিয়ে আসে। যখন ওকে জিজ্ঞেস করা হলো মমতা কি বলল জানেন? বলল, মশা মেরেছি। একটা বানানো হাসি হেসে প্রসঙ্গটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করল। কিন্তু ছেলেটার চোখকে তো ফাঁকি দেওয়া যায় না। সে স্পষ্ট দেখতে পাচ্ছিল মমতার মুখের যন্ত্রণা, তার এলোমেলো দৃষ্টি আর কষ্টে কামড়ে ধরা ঠোঁট। আর ঠিক তখনই ছেলেটা বলে বসে, তুমি মিথ্যে বলছো দিদি। একটা বাচ্চার মুখ থেকে এই সরল সরাসরি কথাটা শোনার পর মমতার সব প্রতিরোধ ভেঙে পড়ে। আর আমাদের মনেও প্রশ্ন জাগে, তাহলে সত্যিটা কি? কে তাকে আঘাত করেছে? রহস্যটা আরও জটিল হয়ে যায় যখন মমতা স্বামীর চাকরি পাওয়ার কথা বলে কাজ ছেড়ে দিতে চায়, কিন্তু পরক্ষণেই আবার কাজটা রাখার জন্য আকুতি করে। সে স্বীকার করে যে তার স্বামীর সামান্য মাইনেতে সংসার চলে না। একদিকে আত্মসম্মান, আরেকদিকে পেটের জ্বালা, তার এই টানাপোড়েনটা স্পষ্ট হয়ে ওঠে। তো এত সব রহস্যের পর আমরা এবার গল্পের সেই অংশে ঢুকছি যেখানে সব জট খুলতে শুরু করবে। ছেলেটা মমতার বাড়ি যায় আর তার জীবনের আসল ছবিটা দেখতে পায়। ছেলেটা যখন মমতার বাড়ির দিকে এগোচ্ছে,
তাকে ঢুকতে হচ্ছে একটা বিশ্রী নোংরা গলি দিয়ে। মানিক বন্দ্যোপাধ্যায়ের বর্ণনাটা এতটাই জীবন্ত যে মনে হয় আমরাও যেন সেই নরকের পথ দিয়ে নামছি। চারিদিকে এত নোংরা, এত দুর্গন্ধ। আর তার বাড়িটা ঘিঞ্জি একটা দালানের মধ্যে দুটো অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘর, একপাশে ধোঁয়ায় কালো হয়ে যাওয়া চট দিয়ে ঘিরে একটা রান্নার জায়গা বানানো। দেখলেই বোঝা যায় কি ভীষণ কষ্টের মধ্যে তাদের দিন কাটে। ঘরের ভেতরে দারিদ্র্যের ছবিটা আরও স্পষ্ট। একটা চৌকিতে গোটানো মলিন বিছানা, দুটো ভাঙা ট্রাঙ্ক, দড়ি দিয়ে বাঁধা একটা টেবিল। এই সামান্য কয়েকটা জিনিসই যেন তার জীবনের সব সংগ্রাম আর শ্রীহীনতার গল্প বলছে। কিন্তু এই সব অভাব, এই সব শ্রীহীনতার মধ্যেও একটা জিনিস ছিল যা অমূল্য। সেটা হল মমতার মাতৃশক্তির স্নেহ। ছেলেটা দেখল মমতা তার ঘুমন্ত ছেলেকে কত ভালোবাসায়, কত আদরে একটা লেপ দিয়ে ঢেকে দিচ্ছে। এই দৃশ্যটাই বুঝিয়ে দেয় তার সব লড়াই আসলে এই শিশুটির জন্যেই। এই সব কিছু দেখার পর ছেলেটা আর মমতার সম্পর্কটা একটা নতুন মাত্রা পায়। চলুন এবার আমরা সেই সম্পর্কের মূল জায়গাটা বোঝার চেষ্টা করি, গল্পের একেবারে শেষের দিকে এসে। মমতা ছেলেটিকে যা বলে তাতেই সবটা পরিষ্কার হয়ে যায়। সে বলে, সবাই যদি তোমার মতো ভালোবাসত। ভাবুন একবার, এই একটা কথাই বলে দেয় তার জীবনে ভালোবাসা বা সম্মানের কতটা অভাব। ছেলেটির কাছ থেকে পাওয়া ওই অকৃত্রিম স্নেহটুকুই ছিল তার জীবনের একমাত্র আশ্রয়। আসলে ওদের বন্ধুত্বটা তো কোনো করুণার ওপর দাঁড়িয়েছিল না। এটা ছিল দুটো মানুষের ভেতরের টান, যা সমাজ, বয়স, অবস্থা এই সব কিছুর ঊর্ধ্বে। এক বিশুদ্ধ মানবিকতার বন্ধন, যা কোনো কিছু দিয়েই মাপা যায় না। গল্পটা শেষ হলেও একটা প্রশ্ন কিন্তু আমাদের ভাবায়, শেষ পর্যন্ত কোনটা জেতে? দারিদ্র্যের ওই ভয়ঙ্কর চাপ, নাকি দুটো মানুষের মধ্যেকার ওই শান্ত অথচ দৃঢ় মানবিক সম্পর্কটা? এই প্রশ্নটা আমাদের সম্মান, সহানুভূতি আর মানুষের সঙ্গে মানুষের সংযোগ নিয়ে নতুন করে ভাবতে শেখায়।